বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাক্সেস টু এডুকেশন। আমি আব্দুল্লাহ শাওন আজ আছি তোমাদের সাথে। গত ভিডিওতে আমরা বলেছিলাম আজ ভেক্টরের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। তাহলে আজ যোগ নিয়ে প্রথমে আলোচনা করা যাক। যোগ সম্পর্কে আলোচনার পূর্বে আমি একটি ছোট্ট যোগফল তোমাদের দ্বারা নির্ণয় করে নিব। যোগটি আমার এরকম 3 + 4 = হোয়াট। আবারও সেম যোগটা আমি আবারও নিব 3 + 4 = হোয়াট। দেখো বন্ধুরা, প্রথম ক্ষেত্রে যদি আমি সাধারণ নিয়মে যোগটা করি তাহলে আমার অ্যানসার আসছে 3 + 4 = 7। কিন্তু পরবর্তী যে যোগটা দিছি সেই যোগটা যদি আমি ভেক্টর নিয়ম অনুসারে করি তাহলে এটার রেজাল্ট আসবে আমার 5। দেখো বন্ধুরা, প্রথম ক্ষেত্রে আমি দেখতে পারি এটা আমার সাধারণ নিয়ম অনুসারে আসছে। সাধারণ নিয়ম। দুই নম্বর ক্ষেত্রে আমার আসছে ভেক্টর বীজগাণিতিক নিয়ম। তাহলে বন্ধুরা, ভেক্টর যোগের প্রথম যে শর্ত সেটা হচ্ছে ভেক্টরের যোগ সাধারণ নিয়ম মেনে চলে না। ভেক্টরের যোগের জন্য ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলতে হয়। এখন আমরা দেখে নিই কিভাবে ভেক্টর যোগ করতে হয়। যোগ করার জন্য অবশ্যই আমার দুইটা ভেক্টর দরকার, যে দুটো আমি যোগ করব। তাহলে প্রথম ভেক্টর আমি নিলাম a ভেক্টর এবং দ্বিতীয় আরেকটি ভেক্টর নিলাম, এটা আমার b ভেক্টর। এখন ভেক্টর যোগের প্রথম যে শর্ত আমার থাকে সেটা হচ্ছে এই দুই ভেক্টর একই জাতীয় হতে হবে। অর্থাৎ প্রথম ভেক্টর যদি আমার বেগ হয় তাহলে দ্বিতীয় ভেক্টরটাও আমার বেগ হতে হবে। অনুরূপভাবে প্রথম ভেক্টরটা যদি আমার সরল হয় তাহলে দ্বিতীয় ভেক্টরটাও আমার সরল হতে হবে। এখন যদি তুমি বেগের সাথে সরণের যোগ করো সেক্ষেত্রে আমরা কোনো মান পাবো না, কারণ এখানে বেগ একটা জাতীয় রাশি এবং সরণ আরেক জাতীয় রাশি। তাহলে প্রথম যে শর্ত সেটা হচ্ছে আমার সমজাতীয় রাশি মূলত আমাদের ভেক্টর যোগ সম্ভব। এখন আমরা এই দুই ভেক্টর যোগ করব। প্রথমে আমি এই ভেক্টরটা নিলাম। গত ভিডিওতে আমরা জানছি একটা ভেক্টরে দুইটা বিন্দু থাকে। প্রথমটাকে আমি পাদবিন্দু বলি এবং শেষ যে বিন্দু সেটাকে আমরা শীর্ষবিন্দু বলি। দেখো বন্ধুরা, আমি এই ভেক্টরটাকে a ভেক্টর নিয়েছি। ভেক্টর যোগের শর্ত অনুসারে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হবে। তাহলে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু এখন আমি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে স্থাপন করব। দেখো, এটা আমার প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু। এখন আমি এখান থেকে দ্বিতীয় ভেক্টরটি অঙ্কন করলাম। দেখো, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু আমার স্থাপিত। এটা আমি লিখতে পারি b ভেক্টর। এখন দেখো বন্ধুরা, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যদি আমি যোগ করে দেই তাহলে নতুন যে ভেক্টরটা পাবো সেটাই মূলত আমাদের ভেক্টরের যোগফল অর্থাৎ লব্ধি। তাহলে আমি এই দুটো যোগ করে দিলাম। দেখো, আমি একটা নতুন ভেক্টর পেয়েছি। এই ভেক্টরটাকে আমি c দ্বারা প্রকাশ করলাম। তাহলে লিখতে পারি c ভেক্টর = a ভেক্টর প্লাস b ভেক্টর। তাহলে লিখি c ভেক্টর = a ভেক্টর
প্লাস বি ভেক্টর। দেখো বন্ধুরা, তোমাদের অনেকেরই সমস্যা হয়ে থাকে যোগের ক্ষেত্রে নতুন যে ভেক্টর সেটা কার পাদবিন্দুর সাথে যোগ হবে এবং কার শীর্ষবিন্দুর সাথে যোগ করতে হবে। তোমরা অবশ্যই মনে রাখবা প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং নতুন যে ভেক্টর পাচ্ছি আমরা সেটার পাদবিন্দু আমার একই স্থানে স্থাপিত হবে, এবং দ্বিতীয় যে ভেক্টরের শীর্ষবিন্দু এবং নতুন যে ভেক্টরের শীর্ষবিন্দু সেটা আমার একই স্থানে স্থাপিত হয়েছে। এখানে আমরা ছোট্ট একটা ওয়ার্ড দ্বারা মনে রাখতে পারি, এখানে আমি পাপা লিখতে পারি। দেখো পা পা পাদবিন্দু পাদবিন্দু আমার যোগ হয়েছে, এবং আমি এখানে লিখতে পারি শশা, অর্থাৎ দুইটা শীর্ষবিন্দু আমার এক জায়গায় যোগ হয়েছে। এখন বন্ধুরা তোমরা অবশ্যই প্রশ্ন করবা যে 3 + 4 = 5 কিভাবে আসে। এই যোগফলটা জানার জন্য আমাদের সামগ্রিক সূত্র সম্পর্কে ধারণা নেওয়া দরকার। এখন দেখে নেওয়া যাক সামগ্রিক সূত্রটি। সামগ্রিক সূত্রের জন্য আমার দুইটা ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোণ দরকার। দেখো আমি দুইটা ভেক্টর নেই, প্রথম ভেক্টরটি আমি নিলাম পি ভেক্টর এবং আরেকটি ভেক্টর নিলাম কিউ ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণটা নিলাম আমি আলফা কোণ। এখন আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করব এটা। প্রথমে আমি পি ভেক্টরটা নিলাম, আমি এটা ইন্ডিকেট করে দিই পি ভেক্টর দ্বারা, এবং কিউ ভেক্টরটা আমি আবার নিলাম এখানে, তাহলে এটা ইন্ডিকেট করি কিউ ভেক্টর দ্বারা। এখন আলফা কোণে ক্লিয়ার হতো, তাহলে দুইটা ভেক্টর আমার আলফা কোণে ক্রিয়া করতেছে। বড় করে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আলফা কোণে ক্রিয়া করতেছে, কিন্তু দেখো বন্ধুরা এখানে দুইটা ভেক্টরের পাদবিন্দু একই জায়গায় স্থাপিত হয়েছে, কিন্তু ভেক্টরের যোগের সূত্র অনুসারে আমরা জানি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হবে। তাহলে আমি এখন যদি কিউ ভেক্টরটাকে সমান্তরালভাবে রিপ্লেসমেন্ট করি তাহলে দেখা যাক কি দাঁড়ায়। আমি এখানে কিউ ভেক্টরটা রিপ্লেসমেন্ট করলাম সমান্তরালভাবে, তাহলে আমি একটা ভেক্টর পেলাম, এটা আমার কিউ ভেক্টর, এবং পি ভেক্টরটাকেও আমি রিপ্লেসমেন্ট করলাম এখানে। দেখো বন্ধুরা আমার একটি সামান্তরিক উৎপন্ন হলো। এখন যদি আমি প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে দিই তাহলে আমি এদের লব্ধি পাবো। তাহলে আমি যোগ করে দিই এখানে। দেখো আমি একটা নতুন ভেক্টর পেয়েছি, এটা আমার এই পি এবং কিউ ভেক্টরের লব্ধি প্রকাশ করে। তাহলে আমি নতুন ভেক্টরটার নাম দিলাম আর ভেক্টর। এখন বন্ধুরা আমাদের লব্ধির মান অর্থাৎ 3 + 4 = 5 এটা বের করার জন্য লব্ধির মান নির্ণয়ের সূত্রটা নির্ণয় করতে হবে। এটার জন্য আমাদেরকে সামগ্রিক সূত্রটা ইউজ করতে হবে। দেখো আমি এটাকে ইন্ডিকেট করি এ ও এ বি সি, এটা আমার একটা সামগ্রিক পাইলাম। এখন সি বিন্দু থেকে যদি আমি একটি লম্ব অঙ্কন করি এবং ও এ ভেক্টরটাকে যদি আমি বর্ধিত করে দেই, বর্ধিত করলাম আমি এম পর্যন্ত, তাহলে দেখো এখানে একটা আমার ছেদ বিন্দু উৎপন্ন হয়েছে। এই ছেদ বিন্দুটাকে আমি ডি দ্বারা মার্ক করলাম। দেখো বন্ধুরা এখানে আমার এ ডি সি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এখানে আমার একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখন এখানে যে আমার আলফা কোণটা রয়েছে সেটাকে আমি রিপ্লেসমেন্ট করলাম এখানে। এখন বন্ধুরা এখান থেকে আমরা লব্ধি মান নির্ণয়ের যে সূত্রটি সেটি বের করব। দেখো এ ডি সি সমকোণী ত্রিভুজ থেকে আমরা প্রথমে sin আলফা এবং cos আলফার মানটা নির্ণয় করব। তাহলে লিখি আমি
ত্রিভুজ এডিসি থেকে পাই, প্রথমে আমি সাইন আলফার মানটা নির্ণয় করব। সাইন আলফা ইকুয়াল টু সাগরে লবণ আছে, তার লম্ব হচ্ছে আমার সিডি এবং অতিভুজটা আমার এসি। দেখো বন্ধুরা, এখন যদি আমি এসিটাকে সাইন আলফার সাথে গুণ করে দেই তাহলে দাঁড়ায় এসি সাইন আলফা ইকুয়াল টু সিডি। অনুরূপভাবে আমি এডিসি সমকোণী ত্রিভুজ থেকে cos আলফার মানটা নির্ণয় করব। তাহলে লিখি cos আলফা ইকুয়াল টু কবরে ভূত আছে, তাহলে ভূমি হচ্ছে আমার এডি, অতিভুজ হচ্ছে আমার এসি। আবারও এসিটাকে যদি আমি cos আলফার সাথে গুণ করে দেই তাহলে দাঁড়ায় এসি cos আলফা ইকুয়াল টু এডি। এখন বন্ধুরা আমরা ওডিসি এই সমকোণী ত্রিভুজ কল্পনা করব এবং এখান থেকে নবম এবং দশম শ্রেণীতে যে অতিভুজের সূত্র শিখেছি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো ওডিসি ত্রিভুজ থেকে পাই, এখানে অতিভুজটা কি ওসি স্কয়ার ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। ওসি স্কয়ারটাকে আমরা লিখতে পারি ওসি এর আর ভেক্টর দ্বারা প্রকাশ করছি, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু ওডি। ওডি দেখো ও এ প্লাস এডি আমরা লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তাহলে লিখি ও এ প্লাস এডি এর উপরে স্কয়ার প্লাস দেখো সিডিটাকে আমরা কি লিখতে পারি, সিডি তে কোনো আমার ডিভাইড মানে ভাগ করা হয়নি, তাহলে সিডি একটা মান পেয়েছি এসি সাইন আলফা, তাহলে এসি সাইন আলফা এরপর হোল স্কয়ার। দেখো বন্ধুরা ও এ মূলত আমার পি ভেক্টর, তাহলে আমি লিখতে পারি অবশ্যই ও এ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস এডি এর আমরা একটা মান পেয়েছি, এডি ইকুয়াল টু এসি cos আলফা, তাহলে এসি cos আলফা প্লাস এসি sin আলফা এর উপর স্কয়ার। এখানে আমার স্কয়ার আসছে কারণ উপরে আমার স্কয়ার আছে। দেখো বন্ধুরা এসিটাকে আমি কিউ ভেক্টর পেয়েছি, তাহলে আমি অবশ্যই লিখতে পারি পি প্লাস এসি হচ্ছে আমার কিউ cos আলফা এর উপরে হোল স্কয়ার প্লাস এসি আবারও পাচ্ছি আমি কিউ sin আলফা এর উপর হোল স্কয়ার। এখন বন্ধুরা আমরা বোঝার সুবিধার্থে উপরে লিখতেছি, দেখো p প্লাস q cos আলফা হোল স্কয়ার, তার মানে এটা আমি a প্লাস b হোল স্কয়ার সূত্রতে ফেলাতে পারি। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রতে ফেলাই p স্কয়ার প্লাস q স্কয়ার cos স্কয়ার আলফা, আচ্ছা a স্কয়ার প্লাস 2ab তার মানে 2pq cos আলফা প্লাস q স্কয়ার cos স্কয়ার আলফা।
প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এখন দেখো বন্ধুরা, কিউ স্কয়ার কস স্কয়ার আলফা আর কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা থেকে আমরা কিউ স্কয়ারটা কমন নিতে পারি। তাহলে লিখি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার কমন নিলে সাইন স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস বাকি আছে 2pq cos আলফা। তাহলে লিখি 2pq cos আলফা। sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এটার মান আমরা জানি 1। তাহলে এটা যদি আমি 1 দ্বারা q স্কয়ারকে গুণ করে দেই তাহলে আমার দাঁড়াচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটাই মূলত আমাদের ভেক্টরের লব্ধির মান, অর্থাৎ লব্ধি দেখো r পাইছি, তাহলে আমরা এটা লিখতে পারি এখানে r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটাই মূলত আমাদের ভেক্টরের লব্ধির মান নির্ণয়ের সূত্র। এখন তোমরা প্রশ্ন করবা 3 + 4 = 5 এই মানটা নির্ণয় কিভাবে হবে। তাহলে এখন দেখে নেওয়া যাক 3 + 4 = 5 কিভাবে আমার আসে। আমরা লব্ধির মানের সূত্রটা আমরা লিখে নেই। লব্ধির মান নির্ণয়ের সূত্রটা পাইলাম r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আমার অ্যাক্টিভ ভেক্টর পাইছি 3, অপারেটিভ ভেক্টর পাইছি 4 এবং এরা পরস্পর 0 ডিগ্রি কোণে 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত। তাহলে মানটা আমি এখন বসাই 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 3 টা আমার p, 4 টা আমার q এবং আলফাটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে 2pq cos 90 ডিগ্রি। দেখো 3 স্কয়ার করলে আমার আসছে 9 প্লাস 4 স্কয়ার করলে আমার আসছে 16 এবং cos 90 ডিগ্রি মান আমাদের 0। তাহলে 0 এর সাথে 2pq গুণ করলে আমার মান আসছে 0। তাহলে দুইটা যোগফল 16 + 9 = 25। তাহলে r স্কয়ারের মান আমরা পাচ্ছি 25। তাহলে এটা যদি আমি r এর মান প্রকাশ করি তাহলে r = √25। তাহলে মান আসছে আমার 5। তাহলে কি আমার প্রমাণিত হলো 3 + 4 = 5। এখন যেহেতু আমরা r এর মান পেয়েছি তাহলে r একটি আমার ভেক্টর রাশি। r এর মানের সাথে সাথে আমাদের লব্ধির দিকও থাকবে, অর্থাৎ ভেক্টর রাশিতে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মান, অপরটি হচ্ছে দিক। যেহেতু আমরা মান নির্ণয়ের সূত্রটা পেয়েছি, এখন দেখে নাও যাক দিক নির্ণয়ের সূত্রটা।
লব্ধির দিক নির্ণয়ের জন্য আমি একটা সামুদ্রিক অঙ্কন করব। ও এ বি সি এবং এদের যে মধ্যবর্তী লব্ধি সেটা নিয়ে নিলাম। এটা আমি আর নিলাম। এটা তাহলে আমার পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, আবারও এটা পি ভেক্টর এবং এটা কিউ ভেক্টর, এবং এরা আলফা কোণে ক্লিয়ার। তাহলে লব্ধির দিক নির্ণয়ের সূত্রটা হচ্ছে tan আলফা ইকুয়াল টু, যদি আলফা কোণে ক্লিয়ার করে পি এবং কিউ ভেক্টর, সেই ক্ষেত্রে সূত্রটা আমি প্রথমে বলতেছি। কিউ sin আলফা ইকুয়াল টু পি প্লাস কিউ cos আলফা। দেখো বন্ধুরা, যখন আমাকে বলবে লব্ধিটা পি ভেক্টরের সাথে আলফা কোণে ক্লিয়ার হতো, তখন পি ভেক্টরের অপোজিট যে ভেক্টর সেটা আমার উপরে স্থাপন করতে হবে, অর্থাৎ অপোজিট ভেক্টরটা রয়েছে কিউ ভেক্টর। তাহলে sin আলফার সাথে আমার কিউ ভেক্টরটা গুণ করতে হবে। এখানেই মূলত তোমরা অনেকে সমস্যা করে ফেলো যে কখন উপরে কিউ আসবে, অর্থাৎ কোন ভেক্টরটা উপরে আসবে এবং কোন ভেক্টরটা নিচে আসবে। তাহলে তোমরা মনে রাখবা, নিচে যে আমরা ভেক্টরটা লিখবো সেই ভেক্টরটার সাথে কোণ উৎপন্ন করবে। এখন বন্ধুরা তোমরা দেখো, যদি এই আর ভেক্টরটা কিউ ভেক্টরের সাথে বিটা কোণ উৎপন্ন করে, তাহলে সূত্রটা দাঁড়ায় আমার tan বিটা ইকুয়াল টু, দেখো কোণটা উৎপন্ন করছে আমার কিউ ভেক্টরের সাথে, তাহলে আমরা লিখতে পারি কিউ ভেক্টরের অপোজিট ভেক্টর পি ভেক্টর, আচ্ছা এখানে মান শুধু পি sin বিটা ডিভাইড বাই যার সাথে কোণ সৃষ্টি করছে সেই ভেক্টর, তার মানে কিউ ভেক্টর প্লাস পি cos বিটা। এখন আমরা আলোচনা করব লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নিয়ে। আমি একই সাথে তোমাদেরকে দুইটা নির্ণয় করে দেখাবো। তাহলে আমি একটি ছক করলাম। প্রথমে আমি সর্বোচ্চ মান এবং এই পাশে আমি সর্বনিম্ন মানটা নির্ণয় করব। লব্ধির মান বের করার সূত্রটা আমরা পেয়েছি r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। আবার এই পাশে লিখলাম r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। তোমরা এমন কেউ নাই যারা আলফা এর 0 ডিগ্রি cos 0 ডিগ্রি মান জানো না। আমরা জানি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 এবং cos এবং sin থিটার মান +1 থেকে -1 এর মধ্যে হয়ে থাকে। তাহলে এর সর্বনিম্ন মানটা আমার cos 180 হয়, অর্থাৎ এটার মান আসে আমার -1। তাহলে প্রথম ক্ষেত্রে আমার আলফা হচ্ছে 0 ডিগ্রি এবং দ্বিতীয় ক্ষেত্রে আমার আলফা মানটা হচ্ছে 180 ডিগ্রি। এখন আমরা মানটা বসাই, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos, দেখো আলফা মানটা আমি 0 ডিগ্রি ধরছি, তাহলে cos 0 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি p স্কয়ার প্লাস q স্কয়ার, 0 ডিগ্রি মানটা আমার 1,
তাহলে 2pq ইনটু 1 তাহলে আসছে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq। দেখো বন্ধুরা আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র থেকে জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যদি আমি p টাকে a ধরি এবং q টাকে b ধরি তাহলে আমার সূত্রটা আসছে a প্লাস p প্লাস q হোল স্কয়ার। এখন যদি আমি এখান থেকে এটা আমার মূলত r স্কয়ার মান, যদি আমি r এর মান নির্ণয় করি তাহলে রুট ওভার p প্লাস q হোল স্কয়ার দেখতে পাই p প্লাস q। দেখো বন্ধুরা দুইটা ভেক্টরের যোগফল মূলত ভেক্টরের সর্বোচ্চ মানটা আমার প্রকাশ করতেছে। তাহলে ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান পাওয়ার প্রথম যে শর্ত সেটা হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল আমার সর্বোচ্চ মানটা প্রকাশ করতেছে লব্ধির। অনুরূপভাবে আমরা দেখে নিই সর্বনিম্ন মান সম্পর্কে। এখানে আমার আলফা মানটা 180 ডিগ্রি বসালে আমি -1 পেয়ে থাকি। তাহলে আমি বসাই দেই p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 180 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রি মান -1 বসাই এখন p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq -1। এখন আমি গুণ করে দেই p স্কয়ার প্লাস q স্কয়ার -1 এর সাথে প্লাস 2pq গুণ করলে আমার আসে -2pq। দেখো বন্ধুরা এই সূত্রটাকে কি আমি a b হোল স্কয়ার সূত্রতে ফেলাতে পারি না? অবশ্যই ফেলাতে পারি। তাহলে আমি লিখতে পারি p q হোল স্কয়ার। অনুরূপভাবে এটা আমার আসছে r স্কয়ার এর মান। তাহলে এখানে আমি r এর মান নির্ণয় করি রুট ওভার p q হোল স্কয়ার। অতএব r p q। দেখো বন্ধুরা দুইটা ভেক্টরের অন্তর অর্থাৎ বিয়োগফল আমার ভেক্টরের সর্বনিম্ন মানটা প্রকাশ করতেছে। এখন আমি তোমাদেরকে একটি প্র্যাকটিক্যাল ওয়েতে বুঝাই জিরো ডিগ্রি কিভাবে আসে। প্রথম ভেক্টর যদি আমার p এটা হয়ে থাকে তাহলে এখানে আমার জিরো ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। তার মানে এর উপর আরেকটি ভেক্টর q আমার স্থাপন করতে হবে এবং এখানে আমার যে আলফা মানটা বের হবে সেটা 0 ডিগ্রি। অর্থাৎ একটা ভেক্টরের উপর আরেকটি ভেক্টর পতিত হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো যেহেতু আমার মান আসছে 180 ডিগ্রি আলফা মানটা, তাহলে প্রথম ভেক্টরটা যদি আমার p হয় তাহলে এর অপোজিটে আরেকটি ভেক্টর আসবে p ভেক্টর হলে q ভেক্টর এবং এদের মধ্যবর্তী যে কোণটা আসছে সেটা আমাদের 180 ডিগ্রি। এটাই মূলত আমাদের ভেক্টরের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নির্ণয়ের পলিসি অর্থাৎ ওয়ে। এখন আমরা আলোচনা করব একের অধিক অর্থাৎ ততোধিক ভেক্টর আমরা কিভাবে যোগ করতে পারি। এটাকে আমরা বহুভুজ সূত্র বলে থাকি। অর্থাৎ অনেকগুলো ভেক্টর একত্রিত করে যোগ করব আমরা। রিডিং দেই বহুভুজ সূত্র। আমি পাঁচটা ভেক্টর নিব। দেখো একটা ভেক্টর হলো p ভেক্টর, এটা q ভেক্টর, এটা r ভেক্টর, s ভেক্টর, t ভেক্টর। এই কয়টা ভেক্টর আমি যোগ করব। তাহলে দেখো প্রথমে আমি ভেক্টরটা নিলাম p ভেক্টর। ভেক্টরের যোগের নিয়ম অনুসারে আমরা জানি
প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হবে। তাহলে এখান থেকে আমি আবারও আরেকটা ভেক্টর নিলাম, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। দেখো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন হয়েছে। এখন দেখো দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে আমি তৃতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব, আর ভেক্টর। আবারও আর ভেক্টরের শীর্ষবিন্দুতে এস ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব, এস ভেক্টর। এখন সর্বশেষ যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা আবারও এস ভেক্টরের শীর্ষবিন্দুতে তার পাদবিন্দু স্থাপন করব। এখন বন্ধুরা তোমাদের কি মনে আছে পাপা এবং শশার যে ছন্দটা আমি বলছিলাম, ওয়ার্ডটা যেটা বলছিলাম? দেখো প্রথম ভেক্টরের পাদবিন্দুর সাথে সর্বশেষ যে ভেক্টর তার শীর্ষবিন্দু যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা ভেক্টরের লব্ধিটা পাবো। তাহলে দেখো এখান থেকে আমি প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করছি এবং নতুন যে ভেক্টরটা পাইলাম এটা মূলত আমার এম ভেক্টর, এবং এই এম ভেক্টরটাই আমার লব্ধির মানটা প্রকাশ করতেছে। তাহলে লিখতে পারি আমরা এম ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর প্লাস টি ভেক্টর, অর্থাৎ সব কয়টির যোগফল আমার লব্ধির মানটা প্রকাশ করতেছে। এটাই মূলত আমাদের বহুভুজ সূত্র। এখন দেখে নেওয়া যাক ভেক্টরের বিয়োগ সম্পর্কে। ভেক্টর বিয়োগের ক্ষেত্রে আমরা যোগের নিয়ম অনুসরণ করে ভেক্টর বিয়োগ করব। এই ক্ষেত্রে আমরা দুটো ভেক্টর নেই, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এবং এই দুই ভেক্টরকে আমি বিয়োগ করব। দেখো প্রথম ভেক্টরটা নিলাম পি ভেক্টর এবং এর শীর্ষবিন্দুতে আবারও যোগের নিয়ম অনুসারে কিউ ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব। তাহলে এটা আমার কিউ ভেক্টর, কিন্তু এটা যেহেতু আমার বিয়োগ সেক্ষেত্রে আমার এখানে ছোট্ট একটি মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে যাতে এর দিকটা ঋণাত্মক বোঝায়। তাহলে এখন আমরা এর লব্ধি অঙ্কন করি। লব্ধি আমি এস নিলাম, তাহলে এস ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। তাহলে পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। দেখো বন্ধুরা এখন আমার আসতেছে মানটা এস ভেক্টর ইকুয়াল টু পি মাইনাস কিউ ভেক্টর। দেখো বন্ধুরা এখানে আমার ভেক্টরের যোগ এবং ভেক্টরের বিয়োগটা সেম ওয়েতে হলেও এখানে আমি দ্বিতীয় যে ভেক্টর তার সামনে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করছি, অর্থাৎ ঋণাত্মক চিহ্ন ব্যবহারের মাধ্যমে আমার ভেক্টরের বিয়োগটা আসতেছে। তাহলে বন্ধুরা আজ এখানে শেষ করা যাক। আমরা আমাদের নেক্সট ভিডিওতে বিনিময় সূত্র, সংযোগ সূত্র, স্কেলার গুণন এবং ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং তোমাদের পড়া বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আজ এখানেই কি বললাম, স্টে হোম স্টে সেফ। আসসালামু আলাইকুম।